সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকালকের ক্লাসে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়, যেটি কিনা আমাদের রসায়নের এক কথায় প্রাণ বলা যেতে পারে, সেটা হচ্ছে পর্যায় সারণী। আজকের ক্লাসে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে পর্যায় সারণীর আবিষ্কারক কে, কিংবা পর্যায় সারণী জিনিসটা আমাদের কাছে কি। পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ একটি পর্যায়সূত্র আবিষ্কারের মাধ্যমে তিনি আমাদেরকে এই পর্যায় সারণী প্রদান করে গেছেন। মেন্ডেলিভের পর্যায়সূত্রটি ছিল এরকম: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ তাদের যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তারা কাদের মাধ্যমে পরিবর্তিত হয়, কিসের মাধ্যমে, কিসের ভিত্তিতে, সেটা হচ্ছে ভরের ভিত্তিতে। এখন বিজ্ঞানী মেন্ডেলিভ আমাদেরকে প্রথমে 63টি মৌল সম্পর্কে একটা ধারণা দিয়ে একটা পর্যায় সারণী প্রদান করেন। কিন্তু বর্তমানে আমাদের যে আধুনিক পর্যায় সারণী রয়েছে, এই আধুনিক পর্যায় সারণীতে আমাদের 118টি মৌল স্থান পেয়েছে। এর মধ্যে আমাদের 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আধুনিক পর্যায় সারণী অনুসারে আমাদের পর্যায় সারণীকে 60টি পর্যায় ও 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। এখন এই পর্যায় সারণী 118টি মৌলসমূহের নাম আমাদের অনেকের পক্ষে মনে রাখা কঠিন হয়ে পড়ে। তো আমরা আমাদের সুবিধার জন্য আমাদের যেই জিনিসগুলো বা যেই মৌলগুলো আমাদের জানা লাগবে, একান্ত জরুরি, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। চলো দেখি। দেখো, প্রথমে বলছি কি ক্ষার ধাতু। এখন ক্ষার ধাতু কাদেরকে বলা হয়, তাই না? ক্ষার ধাতু কাদেরকে বলা হয়, কিংবা ক্ষার ধাতু আমাদের মৌল কোন কোন মৌলসমূহ। এখন দেখো, ক্ষার ধাতু মৌলসমূহ আমরা নাম লিখি প্রথমে। দেখো, এখানে ক্ষার ধাতু সমূহের নামগুলো এটা জানি আমরা, এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, এটা রুবিডিয়াম, এটা সিজিয়াম, এটা ফ্রান্সিয়াম। এখন এই ক্ষার ধাতু আমাদের অনেকের পক্ষে মনে রাখা কঠিন হয়ে পড়ে। তো আমরা একটা যদি ছন্দের মাধ্যমে জিনিসটা খেয়াল করি, তাহলে আজকের পর থেকে আশা করি তোমাদের এই জিনিসটা ভুল হবে না। সেটা ছন্দটা দেখো: লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। কি দেখো তো, আবার বলি: লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আমরা যদি এই ছন্দটা মনে রাখতে পারি, তাহলে আমরা আজকে থেকে ক্ষার ধাতু সমূহের নাম খুব সহজেই মনে রাখতে পারবো। এবার দেখো, এবার যদি আমরা মৃৎক্ষার ধাতু সম্পর্কে আলোচনা করি, মৃৎক্ষার ধাতু কারা কারা সেটা আগে আমরা দেখে নিই। মৃৎক্ষার ধাতু আমাদের দেখো, মৃৎক্ষার ধাতু কারা কারা: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন এই মৃৎক্ষার ধাতু আমরা কিভাবে মনে রাখবো? সেম অ্যাজ আমরা আগের মতো একটা ছন্দের মাধ্যমে এই জিনিসটা তোমাদের মাঝে উপস্থাপন করব। দেখো, বেবি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখেন। দেখো, বেবি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখেন। আশা করি আজকের পর থেকে তোমাদের ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতু সমূহের নাম মনে রাখতে আর কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না।
কথা হচ্ছে সামাজিক লবণ হ্যালোজেন গ্রুপের মধ্যে কারা কারা পড়ে, চলো আমরা দেখি। ও আরেকটা জিনিস, হ্যালোজেন গ্রুপ সমূহকে হচ্ছে তোমরা হচ্ছে আমরা হচ্ছে এক্স দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি। হচ্ছে এক্স যখন আমরা বুঝবো তখন সেটা হচ্ছে হ্যালাইড। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। তো হচ্ছে হ্যালোজেন গ্রুপের মধ্যে কারা কারা আছে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন আর অ্যাসিটাইন। আশা করি আমরা হচ্ছে হ্যালোজেন গ্রুপ কারা এটা হচ্ছে মনে রাখতে পারবো। এবার আমরা পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমাদের কাছে হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকবে, ওই ইলেকট্রন বিন্যাসটা দেখে আমাদের বুঝতে হবে ওই মৌলসমূহ, ওই মৌলটা পর্যায় সারণীতে হচ্ছে কত নাম্বার গ্রুপ কিংবা কত নাম্বার পর্যায়ে স্থান পেয়েছে। তো এটা দেখার জন্য হচ্ছে আমরা চলো একটা উদাহরণের কাছে যাই। সেটা হচ্ছে আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম আমরা প্রত্যেকেই জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s1। এখন আমরা এখান থেকে কিভাবে হচ্ছে পর্যায় ও তাদের গ্রুপটা নির্ণয় করব। দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান যে শক্তিস্তর, কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান যে শক্তিস্তর সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে হচ্ছে এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর কততে প্রবেশ করছে, সেটা 3তে প্রবেশ করছে। তাহলে আমরা এখান থেকে নিঃসন্দেহে বলতে পারবো সোডিয়ামের পর্যায় হচ্ছে কত, 3, তাই না? এখন দেখো আমরা পর্যায় কিভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে শিখে গেছি। এখন গ্রুপ নির্ণয় করতে গেলে আমাদেরকে হচ্ছে বেশ কয়েকটি জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে। তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে গ্রুপটা নির্ণয় করবো। দেখো আমরা কি বলছি, কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর যেই অরবিটালে প্রবেশ করে সেখান থেকে হচ্ছে আমরা তার গ্রুপটা নির্ণয় করবো। তো দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালে প্রবেশ করে। তো যদি হচ্ছে কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালে প্রবেশ করে তখন তার এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমি আবার বলছি, যদি কোনো মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর এস অরবিটালে প্রবেশ করে তখন এস অরবিটালে তার মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তো দেখো এখানে 3s এর ক্ষেত্রে মানে সোডিয়ামের জন্য 3s এ এখানে তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে হচ্ছে তার সোডিয়ামের গ্রুপ হচ্ছে আমাদের কত, 1। আর আমরা একটু আগে শিখলাম সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ, ক্ষার ধাতু গ্রুপ আমাদের কত পর্যায় সারণীতে গ্রুপ 1। তাহলে হচ্ছে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করি, দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা কত জানি, 12। ম্যাগনেসিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 আর এটা হচ্ছে আমাদের 3s2। তাহলে তোমরাই বলো, এটার পারপাসে তোমরাই বলো ম্যাগনেসিয়ামের জন্য তার পর্যায় ও গ্রুপ সংখ্যা কত হবে। তাহলে কি আমরা বলতে পারি না এখানে ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়ামের পর্যায় এখানেও কত হবে, 3, কেননা হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর হচ্ছে 3তে গিয়ে প্রবেশ করছে। এখন আমরা ম্যাগনেসিয়ামের জন্য তার গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব। গ্রুপ সংখ্যাও সেম, আমরা যে বললাম সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর যদি এস অরবিটালে প্রবেশ করে তখন তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়ামের এস অরবিটালে মোট ইলেকট্রন কয়টি রয়েছে, 2টি। তাহলে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের
গ্রুপ সংখ্যা হবে কত 2। তাহলে আমরা ওই যে একটু আগে যে শিখলাম মৃৎক্ষার ধাতু গ্রুপ, মৃৎক্ষার ধাতু গ্রুপের মধ্যে আমাদের ম্যাগনেসিয়ামটা ছিল। তাহলে আমাদের নিঃসন্দেহে বলতে পারি যে ম্যাগনেসিয়াম হচ্ছে পর্যায় 3 ও গ্রুপ 2 এর একটি মৌল। এখন দেখো আমরা হচ্ছে আরও কয়েকটি হচ্ছে মৌল নিয়ে আলোচনা করি। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নির্ণয় করব, এটা হচ্ছে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো আমরা যদি বোরনের কথা চিন্তা করি, কার কথা? বোরনের কথা। বোরনের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা কত? 5। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তো দেখো এটা ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, এটা ইলেকট্রন বিন্যাস যখন করব তখন সেটা দ্বারা হচ্ছে 1s2 2s2 আর একটা হচ্ছে 2p1। তাহলে আমরা হচ্ছে এখানে পর্যায় কীভাবে নির্ণয় করবো বলো তো? পর্যায় তো আমরা এখানে নিঃসন্দেহে নির্ণয় করতে পারবো। কত পর্যায়ে? এখানে দেখো সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে কত? 2। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের যে নাম্বার সেটা হচ্ছে আমাদের 2। তাইলে হচ্ছে বোরনের জন্য আমাদের পর্যায় কত হবে? 2 হবে। এখন দেখো এখানে গ্রুপ কিভাবে নির্ণয় করবো আমরা। দেখো এতক্ষণ আমরা শিখছি হচ্ছে যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে মোট যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইলেকট্রন কোথায় কোথায় প্রবেশ করছে দেখো তো। এখানে হচ্ছে ইলেকট্রন আমাদের প্রবেশ করছে হচ্ছে এস অরবিটালে ও পি অরবিটালে। ভালো করে দেখো, এস অরবিটালে ও পি অরবিটালে প্রবেশ করছে। তো আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে, যখন হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তরটি এস ও পি অরবিটালে প্রবেশ করবে তখন এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাকে যোগ করে তার সাথে 10 যোগ করে দিলেই আমাদের গ্রুপ সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কি বলছি আমরা, যদি এস ও পি অরবিটাল দেওয়া থাকে তাহলে এস ও পি অরবিটালের সাথে 10 যোগ করে দিলে আমাদের যেই গ্রুপ সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো তো এখানে এসে মোট হচ্ছে ইলেকট্রন আছে কয়টা? 2টা। পিতে ইলেকট্রন আছে কয়টা? 1টা। তাহলে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি হয় কত? 3। এরপরে আমরা কত সাথে যোগ করতে বলছি? 10-এর সাথে। তাহলে 10-এর সাথে যখন আমরা 3 যোগ করবো তখন সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 13। সেটা হচ্ছে আমাদের কত? 13। তাহলে বলো তো এখানে তাহলে আমাদের কি দাঁড়ায়? তাহলে হচ্ছে বোরন হচ্ছে পর্যায় 2 গ্রুপ 13 এর হচ্ছে একটি কি? একটা মৌল। এখন দেখো আরেকটা দেখি, অক্সিজেন। অক্সিজেনের কত? 8। এটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি জানি? 2p4। এখন এটা আমি বলবো না, এটা জাস্ট হচ্ছে আমি পর্যায়টা হচ্ছে তোমাদেরকে বের করে দেখাবো। এরপর এটা গ্রুপটা, এটা কত নম্বর গ্রুপ সেটা হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি হচ্ছে এটা জাস্ট খালি পর্যায়টা তোমাদেরকে বলে দিচ্ছি। এটার পর্যায়টা হবে 2। তোমরা হচ্ছে এটা গ্রুপটা আমাকে বের করে কমেন্ট বক্সে জানাও। আশা করি তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নির্ণয় করবে সেটা বুঝতে পারছো। এবার আমরা পর্যায় সারণীর আরও কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ গ্রুপ সম্পর্কে জানব। তো এর আগে একটি গুরুত্বপূর্ণ গ্রুপ যেটি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে সেটি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় যে গ্রুপটা আছে সেটা সম্পর্কে। নিষ্ক্রিয় গ্রুপ। এখন কত নাম্বার গ্রুপকে পর্যায় সারণীতে আমরা জানি, পর্যায় সারণীতে হচ্ছে 18টি হচ্ছে গ্রুপ রয়েছে। এখন এই 18টি গ্রুপের মধ্যে কত নাম্বার গ্রুপ সমূহকে হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ বলা হয়? সেটা হচ্ছে 18 নাম্বার গ্রুপটিকেই নিষ্ক্রিয় গ্রুপ বলা হয়। এখন নিষ্ক্রিয় গ্রুপ বলতে আমরা কি বুঝি আগে এটা দেখি।
তারপরে হচ্ছে আমরা দেখব নিষ্ক্রিয় গ্রুপের মধ্যে কারা কারা আছে। তো দেখো, আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি। ধরো আমাদের সমাজে হচ্ছে দুই শ্রেণীর মানুষ আছে। আমাদের সমাজে কয় শ্রেণীর মানুষ আছে? দুই শ্রেণীর মানুষ আছে। একটা হচ্ছে আমাদের হচ্ছে নিম্নবিত্ত, আর একটা হচ্ছে আমাদের উচ্চবিত্ত। আমরা হচ্ছে এখানে মধ্যবিত্তটাকে হচ্ছে কি করব, স্কিপ করব। তো দেখো এখানে আমাদের হচ্ছে নিম্নবিত্ত মানুষ যারা আছে তারা সব সময় চায় তারা যেন কি হয়, তারা যেন ধনী হতে পারে। মানে তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা কাজ করে, তারা হচ্ছে একটা কি উন্নত জীবনযাপন লিড করবে। তারা সবসময় হচ্ছে বড়লোক হওয়ার একটা প্রবণতা কাজ করে। সেটা হচ্ছে কাদের ধারণা? সেটা হচ্ছে নিম্নবিত্ত যারা আছে তাদের ধারণা। এখন যারা উচ্চবিত্ত তারা কি কখনো চাইবে তারা হচ্ছে গরিব হইতে? মানে তারা কি চায় তারা একটা গরিবের মতো জীবনযাপন করতে কিংবা হচ্ছে তাদের মতো করে চলতে? তারা এটা চায় না। তো ওই হিসেবে আমাদের মৌলসমূহ সেম ওইভাবে কাজ করে। যারা হচ্ছে তোমার হচ্ছে, যেমন তুমি চিন্তা করো, আমরা যদি এখানে যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p4। এখন দেখো, আমরা যখন গতকালকে হচ্ছে পদার্থের গঠন নিয়ে আলোচনা করলাম, সেখানে হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে একটা হচ্ছে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টি থাকতে পারে, কিংবা হচ্ছে একটা অরবিটাল হচ্ছে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম। তো ওই হিসেবে দেখো এখানে অক্সিজেন হচ্ছে শক্তি স্তর কয়টা? হচ্ছে শক্তি স্তর হচ্ছে দুইটা। শক্তি স্তর হচ্ছে দুইটা। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটি। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরে অক্সিজেনের জন্য তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি? মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 6টি। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 6টি। এখন অক্সিজেনের হচ্ছে তাহলে হচ্ছে মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কিন্তু তার দ্বিতীয় শক্তি স্তরে তার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 6টি। এখন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, মানে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকলে তাকে আমরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হিসেবে কাউন্ট করবো, সেটা হচ্ছে 8টি। সেটা হচ্ছে 8টি। তো দেখো তাহলে অক্সিজেনের মধ্যে কয়টি ইলেকট্রনের ঘাটতি রয়েছে? অক্সিজেনের মধ্যে হচ্ছে 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। অর্থাৎ অক্সিজেন যদি আরও 2টা ইলেকট্রন গ্রহণ করে তখন সে মানে তার দ্বিতীয় যে শক্তি স্তর সেটা হচ্ছে 8টা ফিল আপ করবে। তো 8টা যখন ফিল আপ করবে তখন সে নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হবে। অর্থাৎ অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস আয়নে পরিণত হয়। এই যে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হতে চায়, এটার কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ সমূহ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্রুপে অংশগ্রহণ করার প্রবণতা দেখায়। অর্থাৎ আমাদের যেই হচ্ছে নিম্নবিত্ত যারা আছে তারা যেভাবে বড়লোক হওয়ার প্রবণতা দেখায়, একইভাবে এখানে যাদের হচ্ছে অরবিটাল সমূহ হচ্ছে অপূর্ণ থাকে তারা হচ্ছে তাদের হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তর পূর্ণ করে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হওয়ার একটা প্রবণতা দেখায়। এখন দেখো আমরা দেখব হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে কারা কারা। দেখো নিষ্ক্রিয় গ্রুপ হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ গ্রুপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। সেটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। এই মুদ্রা ধাতু গ্রুপ আমাদের কি কি সেটা আমাদের জানতে হবে। মুদ্রা ধাতু গ্রুপ হচ্ছে পর্যায় সারণীতে 11 নম্বর গ্রুপে মুদ্রা ধাতু গ্রুপের স্থান পেয়েছে। এই মুদ্রা ধাতু গ্রুপগুলো হচ্ছে আমাদের কপার, অরাম, সিলভার, আর একটা হচ্ছে রঞ্জনটা মানে আরজি, তাইলে হচ্ছে সিইউ, এইউ, এজি, আরজি, সেটাই হচ্ছে আমাদের মুদ্রা ধাতু গ্রুপ। এবার আমরা পর্যায় সারণীর একটি খুবই বিতর্কিত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটার উত্তর আমাদের কাছে এখনো অনেকের কাছে অজানা,
কিংবা হচ্ছে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে এটার উত্তর কি হবে তা গুছিয়ে বলতে কিংবা হচ্ছে লিখতে পারি না। সেটা হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেন হচ্ছে কত নম্বর পর্যায়ে অবস্থান করে কিংবা হচ্ছে হাইড্রোজেনের প্রকৃতি কেমন হতে পারে সেটা সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানি না। তো দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি সবাই? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি হচ্ছে 1। তো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি তখন সেটা হচ্ছে 1s1। এখন দেখো, অর্থাৎ হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর কয়টা? এখানে একটাই আছে। হাইড্রোজেন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? একটি। এখন ওই দিক থেকে চিন্তা করলে হাইড্রোজেন কার সাথে মিলে যায়? ক্ষার ধাতু সমূহের সাথে মিলে যায়। ক্ষার ধাতু সমূহে ধাতু কারা কারা আছে তাহলে আমরা যদি দেখি, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখন আমরা যদি সোডিয়ামের কথাটা চিন্তা করি, দেখো তুমি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। দেখো সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা রয়েছে? একটা রয়েছে। একইভাবে হাইড্রোজেনের প্রধান সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন কয়টা রয়েছে? একটা রয়েছে। তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা হচ্ছে কার সত্ত্ব ফিল আপ করে? ক্ষার ধাতু সত্ত্বটা ফিল আপ করে, এটা আমরা দেখতে পারলাম। এখন হাইড্রোজেন আবার হচ্ছে হাইড্রোজেনটা আমাদের হচ্ছে আমরা হ্যালোজেন ধাতুরও কিছু শর্ত মানে। তো সেটা দেখো কিভাবে। আমরা কি জানি? হ্যালোজেন গ্রুপ কারা কারা জানি? হ্যালোজেন হচ্ছে আমরা জানি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। দেখো এখানে যদি আমরা হচ্ছে ক্লোরিন নিয়ে আলোচনা করি, ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 17। আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে দেখো তো কি হয়। এটা সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ইলেকট্রন কয়টা রয়েছে? 7টা রয়েছে। তাহলে হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3য় নম্বর শক্তি স্তর। 3য় নম্বর শক্তি স্তর আমরা জানি ইলেকট্রন যদি 8টি ইলেকট্রন থাকে তখন সেটি নিষ্ক্রিয় অবস্থা অর্জন করে। তো তাহলে হচ্ছে ক্লোরিন অবশ্যই চাইবে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় অবস্থা অর্জন করতে, কারণ আমরা জানি প্রত্যেকটাই মৌলই নিষ্ক্রিয় গ্রুপে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তাহলে হচ্ছে ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটি একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তখন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। একইভাবে হাইড্রোজেনের প্রধান শক্তি স্তরে হচ্ছে একটি ইলেকট্রন আছে। সেটি যদি হ্যালোজেন গ্রুপের মতোই একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়ে যাবে? 1s2 হয়ে যাবে। তখন সেটা হয়ে যাবে তার কি? হিলিয়ামের যে আকার, অর্থাৎ নিষ্ক্রিয় গ্রুপ, সেটা হচ্ছে ফিল আপ করবে। তো যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে আমরা দেখতে পাই হাইড্রোজেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কিংবা হচ্ছে তাদের শর্তসমূহ মেনে চলে, এই জন্য হচ্ছে হাইড্রোজেনকে আমাদের গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। আশা করি এবার হচ্ছে এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে হাইড্রোজেন কেন এত বিতর্কিত। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করার প্রথমটা আমরা যদি দেখি ধাতব ধর্ম। এখন দেখো ধাতব ধর্ম আমরা ব্যাপারটা কি জানি? ধাতব ধর্ম জিনিসটা আমরা দেখি, ধাতু হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ধাতু। তো দেখো এখানে আমরা একটা জিনিস বলবো, যে মৌলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বেশি সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। দেখো আমরা যদি হচ্ছে ক্ষার ধাতুর কথা চিন্তা করি, ধরো এটার কথা চিন্তা করলাম, এর মধ্যে হচ্ছে এখানে লিথিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেক বেশি। তাহলে হচ্ছে এখানে ধাতব ধর্ম কার বেশি? লিথিয়ামের হচ্ছে ধাতব ধর্ম বেশি। একইভাবে উল্টাটা হচ্ছে আমাদের অধাতব ধর্ম। অর্থাৎ অধাতব ধর্ম কি হবে? যেই
যেই মৌলের হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। তো দেখো আমরা এখানে হচ্ছে তোমার, আমরা যদি হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি, হ্যালোজেন গ্রুপের হচ্ছে তোমার অধাতব ধর্মটা কিন্তু অনেক বেশি, অধাতব ধর্ম অনেক বেশি। কেন বেশি? দেখো হ্যালোজেন গ্রুপের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে একটি ইলেকট্রনের ঘাটতি থাকে, তো এটি খুব সহজে হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ করে অধাতব ধর্ম প্রদর্শন করবে। আশা করি তোমরা হচ্ছে ধাতব ধর্ম ও অধাতব ধর্ম কি এবং তারা কিভাবে হচ্ছে তাদের কাজ করে সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের পরমাণুর আকার কিংবা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা করব। তো তা সম্পর্কে আলোচনা করার আগে দেখো আমরা দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামতে থাকলে পরমাণুর আকার বা তাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এটা কেন হয়? দেখো সোডিয়ামে হচ্ছে তোমার, আমরা যদি তার একটি বিন্যাসটা দেখি, দেখো এটা হচ্ছে আমাদের সোডিয়ামের জন্য। দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কয়টা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে। ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে আমরা যদি আঁকি তাহলে সেটা কি হবে? দেখো দেখো তোমার যে পরমাণুর যে আকারটাতে হচ্ছে আকারের কি কোনো পরিবর্তন হয়েছে? এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হচ্ছে তৃতীয় শক্তি স্তরে এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে দুইটা ইলেকট্রন। তাহলে হচ্ছে তুমি চিন্তা করো, তোমার হচ্ছে যে জায়গায় একটা ইলেকট্রন ছিল ওই জায়গায় এসে এখন দুইটা ইলেকট্রন দখল করছে, তাহলে তোমার কি আকারটা কমতেছে না? তোমার যে পারমাণবিক ব্যাসার্ধ এটা কমতেছে। কিন্তু তুমি যদি দেখো এখন তুমি যদি চিন্তা করো লিথিয়াম আর সোডিয়াম, লিথিয়ামের জন্য হচ্ছে দেখো লিথিয়ামের জন্য হচ্ছে তোমার কি হয়, লিথিয়ামের জন্য তোমার হচ্ছে শক্তিস্তর হচ্ছে দুইটা, সোডিয়ামের জন্য তোমার শক্তিস্তর হচ্ছে তিনটা। তাহলে হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায় তখন হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন হচ্ছে তার পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এবার আমরা হচ্ছে একটা জিনিসের নর্মালি হচ্ছে তালগোল পাকিয়ে ফেলি, সেটা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, একই গ্রুপে উপর থেকে নিচে নামলে কি হয়, এটা আমরা জানি না। তো এটা জানার জন্য হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখলে আমাদের হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায়ের জন্য তোমাদের আইত বাড়ে, আমরা শুধু মনে রাখবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, আইত বাড়ে। তাইলে শুধু আমরা যদি এটা মনে রাখি তাইলে হবে। এখন দেখো আমাদের জানতে হবে আইত কি। সরেয়ার্থে হচ্ছে আমাদের এখানে আয়নীকরণ শক্তি সি হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি আর ত হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা।
তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমরা যদি এই লাইনটা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের আর কনফিউশন মানে কনফিউজড থাকার আমাদের আর কোনো কারণই নেই। কারণ হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে। আয়ত কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা দেখবো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো কি। দেখো, আয়নীকরণ শক্তির কথা যদি আমরা চিন্তা করি, আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ দেখো, আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের ইলেকট্রন কত? ইলেকট্রন হচ্ছে তোমার কয়টা? পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 11টা। তাহলে তারা যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, অর্থাৎ দেখো গ্যাসীয় অবস্থায় এটার 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করবে। অর্থাৎ এখান থেকে যদি আমাদের যদি একটা ইলেকট্রন যদি আমরা যদি দান করে দিই তখন সেটা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এই প্লাস আয়নে পরিণত করতে তার যে শক্তি সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এখন দেখো আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানব। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এখন দেখো, ইলেকট্রন আসক্তি আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটার ইলেকট্রন বিন্যাসটা করলে হয় এরকম। অর্থাৎ এটা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টি? 7টি। এখানে যদি একটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, একটি ইলেকট্রন সে গ্রহণ করে কি হয়ে যাবে? ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস আয়নে, ক্লোরিন থেকে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে যাবে। এই যে ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত করতে তার যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। তার যে একটা ইলেকট্রন হচ্ছে তোমার গ্রহণ করার প্রবণতা সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এখন দেখো, আমি হচ্ছে তোমাদের মাঝে হচ্ছে একটা প্রশ্ন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো, সোডিয়াম ও সিলিকনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে তোমার সোডিয়াম ও সিলিকনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি। তো দেখো, আমরা একটু আগে হচ্ছে একটা ছন্দ শিখলাম, ছন্দটা ছিল এরকম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে। তো আয়তের মধ্যে আমাদের ছিল হচ্ছে ইলেকট্রন আসক্তি ছিল। তাহলে দেখো সোডিয়াম, আমাদেরকে আগে হচ্ছে প্রশ্নটার দিকে খেয়াল করতে হবে যে সেটা কি একই পর্যায়ে ছিল নাকি হচ্ছে আমাদের একই গ্রুপে আছে। তো দেখো, আমরা যদি সোডিয়াম আর সিলিকনকে যদি দেখি, সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত? 14। তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি সেটা হচ্ছে আমাদের কিসে আছে? সেটা হচ্ছে আমাদের একই পর্যায়ে আছে। তো দেখো, তোমার এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত? 14। তো আমরা বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তো তাহলে সোডিয়াম থেকে যখন সিলিকনের দিকে যায় তাহলে সোডিয়াম ও সিলিকনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? সোডিয়াম ও সিলিকনের মধ্যে হচ্ছে আমাদের সিলিকনের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। এখন আরও একটা জিনিস আছে, যখন হচ্ছে তোমার পরমাণুর আকার হচ্ছে কি, পরমাণুর আকারের সাথে সাথে যখন তার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে তখন তার ইলেকট্রন আসক্তির মানটা বাড়তে থাকে। তো আশা করি আমাদেরকে যদি এখন যদি বলা হয় অন্য দুটো হচ্ছে আমাদেরকে মৌল দিয়ে যদি বলা হয় যে এদের মধ্যে কার হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তির মান বেশি, কার আয়নীকরণ শক্তির মান বেশি, এটা হচ্ছে তোমরা সলভ করতে পারবা।
সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে জানতে হবে যে জিনিসটা কি। দেখো, রাসায়নিক বন্ধন, রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল, আর বন্ধন মানে আমরা কি জানি, বন্ধন মানে আমাদের বন্ডিং, যেটা মানে বন্ড। এটা এখন বন্ধন আমাদের যে প্রাত্যহিক জীবনে অনেক ধরনের আমরা বন্ধন দেখে থাকি, যেমন ভাই বোনের বন্ধন, ভাই ভাই বন্ধন, কিংবা সো কল্ড যেটা আমরা রিলেশন যেটাকে বলে থাকি। রিলেশনটা এক ধরনের একটা বন্ধন, কিন্তু কেমিস্ট্রির ভাষায় যে বন্ধন আর আমাদের প্রাত্যহিক জীবনে যে বন্ধন, দুটার মধ্যে মিলগত যে একটা সাদৃশ্য সেটা দেখা যায় নর্মালি। তো দেখো, আমরা রাসায়নিক বন্ধন জিনিসটা জানার আগে আমাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে। সেটা কি, দেখো, সেটা যোজ্যতা ইলেকট্রন। দেখো, আমাদেরকে আগে জানতে হবে যোজ্যতা ইলেকট্রনটা কি। যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের বা কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন সংখ্যা সমূহে তার কি, তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ ব্যাপারটা দেখো, যেমন আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে হিসাব করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো তাহলে দেখো, আমি বলছি কোনো একটা মৌলের তার কি সর্বশেষ শক্তি স্তর, তার মানে এটা সর্বশেষ শক্তি স্তর। এটা সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে আমার একটা। ইলেকট্রন একটা, তাহলে তার সোডিয়ামের যে যোজ্যতা ইলেকট্রন কয়টা? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটা। এবার আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমাদের যোজনী। পারতপক্ষে তোমাদের কাছে যোজ্যতা ইলেকট্রন কিংবা যোজনী একই মনে হতে পারে, কিন্তু যোজ্যতা ইলেকট্রন ও যোজনীর মধ্যে সামান্য একটি ভিন্নতর পার্থক্য দেখা যায়। সেটা দেখো, যোজনী জিনিসটা কি? যোজনী জিনিসটা অণু গঠনকালে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটা তার যোজনী। সেটা তার কি, যোজনী। এবার দেখো, আমরা কয়েকটি মৌলের যে যোজনী, সেটি আমরা এখন দেখব। আকাশ কাট কর। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের যোজনী সম্পর্কে ধারণা জানব, যেটা আমাদের পরীক্ষার জন্য আসতে পারে, কিংবা পরীক্ষায় যেসব প্রশ্ন এসে থাকে তার জন্য আমাদের জানতে হবে। দেখো, আমরা যদি ক্ষার ধাতুর কথা চিন্তা করি, ক্ষার ধাতু, গত ক্লাসে আমরা একটা ক্ষার ধাতুর ছন্দ শিখে আসলাম। সেটা কি, ক্ষার ধাতুর ছন্দটা কি ছিল? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে আমরা দেখি, লি না কে রুবি সাজাবে ফ্রান্স। লিনাকে রুবি সাজাবে ফ্রান্স। এখন আমরা যদি এখানে দেখি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কত? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাদের 3। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, লিথিয়ামে তোমাদের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটা। এই কারণে আমাদের লিথিয়ামের যোজনী কত? লিথিয়ামের যোজনী 1। এখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী আমার 1। এখন দেখো, আমরা এবার দেখি অ্যালুমিনিয়াম। দেখবো আমরা কি, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনীটা কত বলো তো? অ্যালুমিনিয়ামের যোজনীটা আমাদের 3।
এখন আমরা দেখব হচ্ছে তোমার কার্বন, কার্বনের যোজনী। কার্বনের যোজনীটা হচ্ছে আমাদের কত? কার্বনের যোজনীটা হচ্ছে আমাদের ক্ষেত্র বিশেষে 2 এবং 4 হয়। এবার দেখব হচ্ছে আমরা হচ্ছে আয়রন। এবার দেখব হচ্ছে আমরা আয়রন, যেটা হচ্ছে দেখো আয়রনের যোজনী আমাদের কত হয়? ক্ষেত্র বিশেষে 2 এবং ক্ষেত্র বিশেষে 3 হয়। এখন যে আয়রনের যোজনী যে 3 হয়, এখানে হচ্ছে আমাদের আয়রনের দুইটা হচ্ছে যৌগ আছে। একটা হচ্ছে আমাদের ফেরাস যৌগ, একটা ফেরাস, আর একটা হচ্ছে আমাদের ফেরিক। আমরা সবসময় হচ্ছে কনফিউজড থাকি যে কখন হচ্ছে আমাদের ফেরাস হয় কিংবা হচ্ছে কখন হচ্ছে আমাদের ফেরিক হয়। দেখো যখন হচ্ছে আমাদের যখন আমরা যখন দেখব মানে আমরা আজকে থেকে জানবো হচ্ছে মানে আমরা জানবো হচ্ছে কম। যখন আমরা দেখব, যখন আমরা দেখব তখন আমাদেরকে জানতে হবে মানেটা হচ্ছে বেশি। তাহলে যদি আমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকি, তাহলে আমরা আজকের পর থেকে আশা করি ফেরাস কিংবা হচ্ছে ফেরিক চিন্তা আমাদের ভুল হবে না। কেন? দেখো ফেরাস ক্লোরাইড, তার মানে হচ্ছে দেখো এখানে ফেরাস, তার মানে এখানে কম, এখানে তাইলে হচ্ছে এক্ষেত্রে আয়রনের যোজনী কত হবে? এক্ষেত্রে আয়রনের যোজনী হবে আমাদের 2, তাই না? এবার দেখো হচ্ছে ফেরিক, তার মানে এটা বেশি। দেখো ফেরাসের ক্ষেত্রে যদি আয়রনের যোজনী যদি আমাদের যদি 2 হয়ে থাকে, তাহলে ফেরিকের ক্ষেত্রে আমাদের আয়রনের যোজনী অবশ্যই কত হবে? অবশ্যই আমাদের 3। এবার দেখো, এবার যদি আমরা যদি ম্যাগনেসিয়ামের দেখি, ম্যাগনেসিয়ামের যোজনী কত আমাদের? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে আমাদের 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত আমাদের? 2। এবার দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত? নর্মালি আমাদের যে জিনিসটা জানতে হবে, নাইট্রোজেনের যোজনী তোমাদের বইয়ের জন্য তোমাদের এইটুকু জানলে হবে। নাইট্রোজেনের যোজনী হচ্ছে তোমার কত? 3 আর 5। এবার দেখো, এবার আমরা হচ্ছে আরেকটা মৌল দেখি, সেটা হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেনের যোজনী তাহলে কত হতে পারে তোমরা বলো? অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। এই দেখো, আশা করি আমরা হচ্ছে এবার যোজনী কি বা হচ্ছে যোজনী কিভাবে বের করতে হয় কিংবা হচ্ছে কোন মৌলের যোজনী হচ্ছে পরিবর্তনশীল সেটা হচ্ছে আমরা জানতে পারলাম। এবার হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি কয়েকটি হচ্ছে পরমাণু দিব, সেটা হচ্ছে তোমরা আমাকে হচ্ছে তাদের যোজনী বের করে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখো তোমাদের জন্য বাইরের কাজ হচ্ছে তোমরা অবশ্যই কার্বন, ফসফরাস, সিলিকন এবং বেরিলিয়ামের যোজনী কত সেটা অবশ্যই বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা মৌলের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। দেখো আমাদের হচ্ছে বইতে আমরা প্রায় সময় এরকম জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে কি, দেখো S2 কিংবা ধরো হচ্ছে N2। তো তখন হচ্ছে যখন মৌলের রাসায়নিক হচ্ছে তুমি কি সংকেত যখন লিখবা, তখন এটা দ্বারা কি বুঝে? দেখো সেটা হচ্ছে একটি অণুতে যখন তুমি পরমাণুর সংখ্যা যখন বের করবা, একটি অণুতে যখন কয়টি পরমাণুর সংখ্যা আছে তা বের করবা, তখন হচ্ছে ইংরেজি, দেখো বারবার বলতেছি, ইংরেজি যে প্রতীকটা সেটা অবশ্যই বড় হাতের হবে। আর সেটার ডান দিকের নিচের অংশে হচ্ছে তুমি হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা তার কি বোঝায়? তার হচ্ছে পরমাণুর সংখ্যাটা বোঝায়। এবার আমরা হচ্ছে কয়েকটা মৌলের বা হচ্ছে কয়েকটা যৌগের আমরা হচ্ছে রাসায়নিক গাঠনিক যে গাঠনিক সংকেতটা আমরা দেখি। দেখো এখানে তোমার এটা হচ্ছে কত আমাদের? এটা হচ্ছে আমাদের C2H6। এই যৌগটা কি আমাদেরকে বলো তো? এই যৌগটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন সমৃদ্ধ যৌগ। এটা হচ্ছে আমাদের অ্যালকেন, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন।
এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন বলো তো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন ব্যাপারটা হচ্ছে আমরা কি জানি বলো? হাইড্রোকার্বন আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে মূলতই হচ্ছে আমাদের এই হাইড্রোকার্বনটা গঠিত। তো তাহলে আমাদের এই যে C2H6 এটা মূলত হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এটা কোন শ্রেণীর? এটা হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর। তো তাহলে এটা অবশ্যই আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে আমাদের ইথেন। ইথেন। এখন আমরা ইথেনের জন্য ঘাটনিক যে সংকেতটা, ঘাটনিক যে সংকেতটা হচ্ছে আমরা দেখব। দেখো ঘাটনিক সংকেত আমরা কিভাবে করি। আমরা কার্বনের যে হাত, আমরা কার্বনের হাত জানি কয়টা? আমরা কার্বনের হাত জানি হচ্ছে 4টা। আর এটা যেহেতু হচ্ছে আমাদের অ্যালকেন শ্রেণীর, তাহলে অ্যালকেন শ্রেণীর জন্য মনে রাখবা কার্বন কার্বন যে বন্ড সেটা হচ্ছে আমাদের একক বন্ড, যেটা হচ্ছে আমাদের হচ্ছে সিগমা বন্ড। হ্যাঁ, তাহলে দেখো এটার জন্য হচ্ছে আমরা এখন ঘাটনি সংকেতটা আঁকি। দেখো প্রথম জিনিসটা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কার্বনের 4টা হাত ঠিক আছে কিনা তা আমাদের দেখতে হবে। দেখো এখানে কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত 2টা, এদিকে একটা হাত 3টা, এদিকে একটা হাত আমাদের 4টা। সেম অ্যাজ হচ্ছে আমাদের হচ্ছে অপর পাশে যে কার্বনটা আছে ওইটাও দেখতে হবে। দেখো কার্বনের একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। এই গেল আমাদের হচ্ছে প্রথম কাজ। এবার আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে আমাদের যে হাইড্রোজেন 6টা আমাদের আছে কিনা। যেহেতু আমরা কার্বন 2টা পাই গেছি আর কার্বন 2টা চারপাশে হচ্ছে তোমার হচ্ছে কি 4টা হাত আছে, এখন দেখতে হবে আমাদের হচ্ছে হাইড্রোজেন 6টা আছে কিনা। দেখো আমরা দেখি তাইলে হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাইলে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের ইথেনের জন্য হচ্ছে ঘাটনিক সংকেত। এবার আমরা হচ্ছে পানির জন্য হচ্ছে যদি ঘাটনিক সংকেতটা দেখি, তাহলে পানির জন্য ঘাটনিক সংকেত হবে কীরকম। দেখো পানির জন্য আমাদের ঘাটনিক সংকেত যেটা, সেটা হবে আমাদের এইরকম। ঠিক আছে, পানির ঘাটনিক সংকেত হচ্ছে এরকম। এই জিনিসটা হচ্ছে আমাদের উল্টা ভি আকৃতি। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের উল্টা ভি আকৃতি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম না, এই যে আমরা ভি এভাবে ইউজ করি, তাহলে হচ্ছে উল্টা ভিটা হচ্ছে এভাবে ইউজ করা হইতেছে। তাহলে এই জায়গায় আমাদের অক্সিজেনটা আর জায়গায় যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনটা যাইতেছে, তাহলে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে উল্টা ভি আকৃতির। এবার দেখো তোমরা হচ্ছে অনেকে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো কিংবা হচ্ছে প্রশ্ন করতে পারো যে হচ্ছে এখানে যে ইথেনের যে ঘটনিক যে সংকেত আর হচ্ছে আমার পানির যে ঘাটনিক সংকেত দুটো কেন মানে হচ্ছে একই রকম হলো না। এটা জানার জন্য আমাদেরকে হচ্ছে আর একটু হায়ার লেভেলে হচ্ছে নলেজ জানা লাগবে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যখন সংকরায়ন ব্যাপারটা বুঝবো বা সংকরায়ন সম্বন্ধে আমার ধারণা থাকবে, তখন আমরা সংকরায়নে গিয়ে দেখব হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রন কিংবা হচ্ছে তাদের মুক্তজোড় ইলেকট্রনের জন্য তাদের যে হচ্ছে জ্যামিতিক গঠন পরিবর্তন হয়, সেটা হচ্ছে তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এবার আমরা যদি হচ্ছে মিথেনের জন্য যদি তার ঘাটনিক সংকেতটা হচ্ছে নির্ণয় করি, মিথেন CH4, মিথেনটা হচ্ছে আমাদের কি এক ধরনের অ্যালকেন শ্রেণীর যৌগ। তাহলে হচ্ছে আমরা যখন মিথেনের জন্য বের করব তখন হচ্ছে কার্বনের কয়টা হাত বলছে আমি 4টা হাত, আর এখানে হাইড্রোজেন আছে আমার কয়টা 4টা। তাহলে দেখো এক 2 3 4, দেখো আমার মিলছে। এটা হচ্ছে আমাদের মিথেনের ঘাটনিক সংকেত। এবার আমরা রাসায়নিক বন্ধনের যে মূল জিনিস সেটা সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো রাসায়নিক বন্ধন আমরা মূলত কি জানি বা হচ্ছে আমাদের তোমাদের যে পাঠ্য বই
কিংবা তোমরা যে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের রাসায়নিক বন্ধন থেকে কোন কোন বন্ধনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের হচ্ছে রাসায়নিক বন্ধনের আমরা যে প্রশ্ন বা যে টপিক হচ্ছে আমাদের সচরাচর এসে থাকে সেটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, কিংবা সন্নিবেশ সমযোজী বন্ধনটা তেমন আসে না, তোমাদের হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন কিংবা ধাতব বন্ধন বা হাইড্রোজেন বন্ধন নিয়ে হচ্ছে প্রশ্ন এসে থাকে। এখন দেখো আমরা রাসায়নিক বন্ধনের আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে আয়নিক বন্ধন কি বা আয়নিক বন্ধন কিভাবে কাজ করে, তাই না? দেখো, আয়নিক বন্ধন তো হচ্ছে একটা ধাতু এবং আরেকটা অধাতু। তার মানে আমি কি বলছি, আয়নিক বন্ধন মানে হচ্ছে একটা ধাতু এবং আরেকটা অধাতুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আমার আয়নিক বন্ধন। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, একটা ধাতু আর একটা অধাতু, একটা বিপরীতধর্মী যখন দুইটা মানুষের মধ্যে বন্ধন সৃষ্টি হয় তখন হচ্ছে আমরা কি করি, ধরো আমার আর হচ্ছে তোমার, হ্যাঁ, আমাদের হচ্ছে দুইজনের হচ্ছে কি একই ধরনের জিনিস ভালো লাগবে না। তো তাহলে যদি আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় তখন সেক্ষেত্রে কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের দুইজনের হচ্ছে স্যাক্রিফাইস করা লাগবে, তাই না? তো একইভাবে আয়নিক বন্ধনও যেটা হয় সেটা হচ্ছে তোমার এক পক্ষ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দেয়, আরেক পক্ষ হচ্ছে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। মানে হচ্ছে একজনে ত্যাগ করে খুশি থাকে, আরেকজনে হচ্ছে ভোগ করে খুশি থাকে। এখন দেখো আয়নিক বন্ধন, তাহলে আমরা হচ্ছে ব্যাপারটা জানার জন্য আমরা হচ্ছে একটা যৌগ নিই, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো, ধরো NaCl একটি আয়নিক বন্ধন ব্যাখ্যা করো। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা এটাকে যেভাবে হচ্ছে ব্যাখ্যা করবো, দেখো প্রথমে হচ্ছে আমরা এইভাবে করব। সোডিয়াম হচ্ছে আমরা জানি ইলেকট্রন বিন্যাস হচ্ছে জানি হচ্ছে 11। ক্লোরিনেটটা জানি হচ্ছে আমরা 17। দেখো এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে কয়টা, একটা। আর হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে আমাদের 7টা। এখন আমরা হচ্ছে অষ্টক নীতি আর হচ্ছে 2-এর নীতি সেটা সম্পর্কে আমরা জানতে হবে। দেখো অষ্টক নীতি জিনিসটা জানার আগে আমাদেরকে হচ্ছে জানতে হবে নিষ্ক্রিয় মৌল সম্পর্কে আমরা জানি কি না, তাই না? নিষ্ক্রিয় মৌল এখন কি কি, দেখো আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলসমূহ। এখন নিষ্ক্রিয় মৌলসমূহের আমরা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস দেখি তখন কি দাঁড়ায়, দেখো হিলিয়াম, দেখো আমরা এই দুটো নিয়ে আলোচনা করি। দেখো আমরা জানি যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে তার যত সংখ্যক ইলেকট্রন প্রয়োজন তা যদি থাকে তখন সেই মৌলটি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন নিয়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, নিয়নের শক্তিস্তর কয়টা, নিয়নের শক্তিস্তর হচ্ছে 2টা, নিয়নের শক্তিস্তর 2টা। তার মানে নিয়নের দ্বিতীয় শক্তিস্তর হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। তো এখানে ইলেকট্রন 8টি আছে, তাইলে যেহেতু হচ্ছে সেই তার ধারণ ক্ষমতার যতটুকু ইলেকট্রন প্রয়োজন তার আছে, সেহেতু সে অবশ্যই হচ্ছে নিষ্ক্রিয় মৌলের আকার ধারণ করেছে। তার মানে হচ্ছে অষ্টকৃতিটা হচ্ছে
কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন দরকার তত সংখ্যক যদি ইলেকট্রন যদি বিদ্যমান থাকে তখন সেটা হচ্ছে অষ্টক বিধি মেনে চলবে। আর দুইয়ের নীতিতে হচ্ছে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি এক জোড়া হচ্ছে ইলেকট্রন থাকে তখন সেটাই হচ্ছে আমরা দুইয়ের নীতি সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো নর্মাল যে হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে সোডিয়াম ও ক্লোরিন হচ্ছে যে মৌল দুইটা দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের আলটিমেটলি কিসে পরিণত হতে চাইবে, তারাও আমাদের আলটিমেটলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হতে চাইবে। এখন দেখো আমরা হচ্ছে তাহলে হচ্ছে ব্যাপারটা খেয়াল করি। এই যে সোডিয়ামে হচ্ছে ইলেকট্রন সে যদি সর্বশেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তখন তার হচ্ছে সে একটি ইলেকট্রন ত্যাগ করে সে Na+ আয়নে পরিণত হবে। সে কিসে পরিণত হবে? Na+ আয়নে তৈরি হবে। আর হচ্ছে ক্লোরিনে হচ্ছে 7টা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে, কিন্তু তার ইলেকট্রন থাকার কথা হচ্ছে 8টি। তাহলে সে একটি ইলেকট্রন গ্রহণ করবে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। এই যে সোডিয়াম প্লাস আয়ন আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন একসাথে তারা যুক্ত হয়ে তারা হচ্ছে কি গঠন করে? NaCl গঠন করে, তাই না? এটা হচ্ছে আমাদের এক ধরনের আয়নিক বন্ধন। এখন আমরা পরীক্ষায় কীভাবে লিখব? পরীক্ষা লেখার জন্য আমাদেরকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যেটা এটা আমাদের দেখাতে হবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যেটা সেটা আমাদের দেখাতে হবে। এরপর আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞাটা লিখব। তারপর হচ্ছে আমরা হচ্ছে সোডিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে চিত্র আর ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের চিত্র এটা দেখব। সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের কি চিত্র Na, তাই না? চিত্র Na। দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন হচ্ছে একটা, ক্লোরিনের হচ্ছে তোমার 7টা, চিত্র ক্লোরিন। এখন তারা কি করবে দেখো, এখন এই যে হচ্ছে তোমার সোডিয়ামটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে সে Na+ আয়ন গঠন করবে। আর তোমার ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। তাহলে হচ্ছে এবার হচ্ছে তোমরা লিখবে হচ্ছে সর্বোপরি আমরা দেখতে পাই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে Na+ আয়নে গঠন করে নিষ্ক্রিয় মৌল এটা কার? এটা হচ্ছে আমাদের হচ্ছে নিয়নের আকার ধারণ করে। আর হচ্ছে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর্গনের আকার ধারণ করে। সুতরাং সেটি আমাদের একটি আয়নিক বন্ধন, যে একটা আয়নিক বন্ধনের যে শর্ত সেটা হচ্ছে আমাদের ফিল আপ করে। এবার আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। দেখো সমযোজী মানে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন জিনিসটা হচ্ছে কাদের মধ্যে হয়ে থাকে? আমরা যখন আয়নিক বন্ধন দেখলাম তখন আমরা আয়নিক বন্ধনে দেখলাম হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে সম্পন্ন হয়।
আর সমযোজী বন্ধন যেটা, সমযোজী বন্ধনটা হচ্ছে আমাদের দুইটিই হচ্ছে আমাদের অধাতু, অধাতুর মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ দুটি অধাতু অধাতুর মধ্যে যে বন্ধন সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন তাহলে দেখো আমরা হচ্ছে যদি খেয়াল করি, তোমার কি দাঁড়ায় দেখো তো, হাইড্রোজেন কি একটি, হাইড্রোজেন একটি কি বলো, হাইড্রোজেন হচ্ছে আমাদের একটি অধাতু, হাইড্রোজেন একটি আমাদের কি অধাতু। তাহলে দেখো হচ্ছে H2, এটা হচ্ছে আমাদের কি H2, তার মানে হচ্ছে দুটি হাইড্রোজেন একসাথে মিলিত হয়ে একটি সমযোজী বন্ধন গঠন করে, সেটি আমরা দেখব। তাহলে হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি, 1s1। এখন যদি আমরা হাইড্রোজেনের জন্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে চিত্র সেটা যদি দেখি তাহলে হচ্ছে এটাই, একটা ইলেকট্রন আছে। এখন দেখো আমরা কি বলছি, হচ্ছে প্রতিটা মূলেই হচ্ছে নিষ্ক্রিয় মূলে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। কেন দেখায়? কারণ হচ্ছে প্রতিটা মূলে যখন হচ্ছে তোমার যখন নিষ্ক্রিয় মূলে যখন পরিণত হয়ে যাবে তখন তারা রাসায়নিক বন্ধনে হচ্ছে বা কিংবা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এখন দেখো হচ্ছে দুইটা হাইড্রোজেন কিভাবে হচ্ছে মিলে সমযোজী বন্ধন গঠন করে সেটা আমরা দেখি। আয়নিক বন্ধনের বেলায় আমরা দেখলাম যে হচ্ছে যখন NaCl দেখলাম তখন দেখলাম কি সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দান করে আর হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন তাদের মধ্যে একজন হচ্ছে বেশি থাকে আর একজনের হচ্ছে তোমার কি ঘাটতি থাকে। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা কি হবে সেটা আমাদেরকে হচ্ছে দেখা লাগবে। দেখো এক্ষেত্রে তারা খুবই ভালো একটা কাজ করে, তারা কাজ করে এটা কি, তারা হচ্ছে শেয়ারের কাজ করে। শেয়ার মানে তারা বলবে যে আমার কাছেও তো নাই ভাই, তোর কাছেও নাই, আর দুজন হচ্ছে একসাথে থাকি, একসাথে মিলেমিশে থাকি। তার মানে এই যে মিলেমিশে যে থাকাটা, এটা ভালোভাবে যে থাকাটা, সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তার মানে আমাদের আয়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধনটা কি একটু ভালো। তাহলে দেখো তোমার হচ্ছে সমযোজী বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এখানেও একটা ইলেকট্রন, আবার অপর যে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে সেটা তো তাহলে কয়টা ইলেকট্রন, অবশ্যই একটা ইলেকট্রন। তাহলে দেখো তারও ঘাটতি হচ্ছে কয়টি ইলেকট্রনের, তারও ঘাটতি হচ্ছে একটা ইলেকট্রনের, আর তারও ঘাটতি হচ্ছে একটা ইলেকট্রনের। কেন একটা ইলেকট্রনের ঘাটতি সেটা দেখো, কারণ আমরা কি জানি হচ্ছে ইলেকট্রনের হচ্ছে তোমার হচ্ছে কয়টা শেল আছে। নর্মালি আমরা হচ্ছে কে শেল, এল শেল, এম শেল আর হচ্ছে এন শেল এগুলা নিয়ে জানি। তো যখন এন এর মান যখন 1 হয় তখন আমাদের কে শেল হয়, আর যখন এন এর মান যখন 2 হয় তখন আমাদের হয় কি এল শেল, যখন আমাদের এন এর মান 3 হয় তখন আমাদের হয় এম শেল, আর যখন আমাদের এন এর মান 4 হয় তখন আমাদের হয় এন শেল। তো তাহলে দেখো আমাদের কে শেলে অর্থাৎ হচ্ছে প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 2টি। এবার এল শেলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে আমাদের হচ্ছে 8টি। তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শেলের জন্য আমাদের ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কয়টি, 8টি। আর যে চতুর্থ শক্তি স্তরের জন্য অর্থাৎ এন শেলের জন্য আমাদের ইলেকট্রন থাকতে পারে কয়টি, ইলেকট্রন থাকতে পারে হচ্ছে আমাদের 18টি। তাহলে দেখো এখানে যে হাইড্রোজেন হচ্ছে আমাদের কি কে শেল, তার মানে হচ্ছে প্রথম শক্তি স্তর হচ্ছে আমাদের ইলেকট্রন থাকার কথা কয়টা, ইলেকট্রন থাকার কথা হচ্ছে আমাদের 2টা, কিন্তু আমরা এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছি হচ্ছে একটা করে। এখন তারা কি করবে, তারা বলবে যে ভাই আসো আমরা হচ্ছে একসাথে থাকি। তো তখন তারা এটাকে আমরা এইভাবে দিই, ক্রস চিহ্ন ধারা দিই, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে।
এই যে দেখো তোমার হচ্ছে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তারা কি গঠন করে, H2 গঠন করে। তাহলে দেখো তাদের হচ্ছে দেখো এরও হচ্ছে শক্তি স্তরে প্রথম শক্তি স্তর হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে 1 2, এরও হচ্ছে প্রথম শক্তি স্তর হচ্ছে কয়টা, দুইটা ইলেকট্রন থাকে। তাইলে হচ্ছে তারা হচ্ছে ভদ্রভাবে অর্থাৎ মিলেমিশে তারা হচ্ছে সমযোজী যে বন্ধন, সমযোজী বন্ধনটা গঠন করে। এখন আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা দেখবো হচ্ছে কার ক্ষেত্রে, আমরা আরেকটা দেখবো হচ্ছে পানির ক্ষেত্রে, H2O। দেখো আমরা যদি H2O এর ক্ষেত্রে দেখি তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় যে পরমাণু, কেন্দ্রীয় পরমাণু আমাদের কোনটা, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের এখানে অক্সিজেন। তো আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের 1s2 2s2 আর 2p4। তার মানে আমাদের সর্বশেষ যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন কয়টা আছে, সেখানে আমাদের ইলেকট্রন আছে 6টা। সেখানে ইলেকট্রন কয়টা আছে, 6টা। থাকার কয়টা আমাদের কয়টা, 8টা। মানে সেই 8টি হলে সে হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল নিয়নের আকার ধারণ করবে। তাহলে হচ্ছে অবশ্যই অক্সিজেনের কয়টি ইলেকট্রন দরকার, আর অক্সিজেন ইলেকট্রন দরকার হচ্ছে আর হচ্ছে কয়টা, 2টা, তাই না? এবার দেখো হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা জানি হচ্ছে সিম্পলি জানি হচ্ছে 1s1। তারপর দেখো এখানে অক্সিজেন, অক্সিজেনকে কেন্দ্র করে হচ্ছে 2টা হাইড্রোজেন থাকবে, আর সেটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা হচ্ছে কিংবা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো তাহলে আমরা দেখি, এটার জন্য যেটা করতে হবে সেটা দেখো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাসের চিত্রটা যদি আঁকি আমরা তাহলে এরকম হবে। এখানে কয়টা দেখো, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের এলিমিনেশন চিত্র। এখন যদি হাইড্রোজেনেরটা আঁকি তখন আমাদের হবে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য। তো এবার দেখো হচ্ছে অক্সিজেনের তাহলে আমাদের ইলেকট্রনের ঘাটতি কয়টা দেখতেছি। এখানে দেখো সর্বশেষ প্রথমে আমাদের ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5 6টা, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের একটা। তার মানে হাইড্রোজেনের দরকার হচ্ছে কয়টা, হাইড্রোজেনের দরকার হচ্ছে আর একটা। যদি তার যদি ইলেকট্রন থাকে তখন সে হচ্ছে কি তার হচ্ছে শক্তি স্তর ফিল আপ হবে, অর্থাৎ সে নিষ্ক্রিয় মৌলে পরিণত হবে। আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 2টা দরকার, সে যদি 2টা পেয়ে যায় তখন সেও নিষ্ক্রিয় মৌলে পরিণত হবে। তাহলে দেখো তারা কি করবে, তারা হচ্ছে ঠিক এইভাবে আসবে। দেখো আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে অক্সিজেনের জন্য হচ্ছে কয়টা, 2টা হাইড্রোজেন পরমাণু দরকার। তাহলে হচ্ছে এই যে দেখো অক্সিজেনের দুই পাশে আমরা 2টা হাইড্রোজেন পরমাণু দিলাম। এখন দেখতে হবে হচ্ছে আমাদের হচ্ছে কি তাদের যে অষ্টকৃতি কিংবা হচ্ছে তাদের 2-এর নীতি, বা তারা নিষ্ক্রিয় মৌলে পরিণত হলো কিনা, কিংবা তাদের সর্বশেষ কক্ষপথে যতটুকুলো ইলেকট্রন থাকার দরকার ততগুলো আছে কিনা সেটা আমরা দেখি। দেখো অক্সিজেনের জন্য যদি আমরা হিসাব করি তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ সে হচ্ছে তার শর্ত মানলো। এবার দেখি হাইড্রোজেনের জন্য 2টা ইলেকট্রন আছে কিনা, 1 2 1 2। তাহলে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, H2 এক ধরনের কি সমযোজী বন্ধন।
তাহলে হচ্ছে যখন আমাদের হচ্ছে যদি বলে H2O একটি সমযোজী বন্ধন ব্যাখ্যা করো, তখন আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা সুন্দরভাবে লিখব। এরপর হচ্ছে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের জন্য হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস আঁকবো, তারপর হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসের চিত্রটা আঁকবো, তারপর হচ্ছে তারা কিভাবে হচ্ছে ইলেকট্রন হচ্ছে শেয়ার করে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, এবং সর্বশেষ আমরা আবার দেখাবো যে তারা হচ্ছে তাদের যে হচ্ছে সর্বশেষ যতগুলো ইলেকট্রন হচ্ছে তাদের যে গ্রহণ করবে বা হচ্ছে তারা হচ্ছে শেয়ার, গ্রহণ তো করবে না, তারা হচ্ছে কি করবে, শেয়ার করবে, সেটাই হচ্ছে যে দেখানো হয়েছে। সেটা প্রেক্ষিতে আমরা বলবো যে এটাই হচ্ছে H2 হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন।